ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করবে ইরান। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও অভ্যন্তরীণ হস্তক্ষেপ বন্ধের শর্ত খামেনির। যুক্তরাষ্ট্র থেকে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা পেল ইউক্রেন। রুশ বাহিনীকে ঠেকাতে জোরদার অবস্থানে কিয়েভ। সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রাশিয়ার। সুদানে ক্ষমতার দ্বন্দ্বে বলি হচ্ছে সাধারণ মানুষ। আরএসএফ এর ড্রোন হামলায় আরো 40 বেসামরিক নিহত। অস্ত্র ও অর্থ সহায়তার অভিযোগে আমিরাতের পণ্য বয়কটের ডাক। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত 3। যুদ্ধবিরতির পর দখলদারের আগ্রাসনের মৃতের সংখ্যা বেড়ে 236। পশ্চিম তীরে অভিযান চালিয়ে আটক করা হচ্ছে শিশুদের। ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে নতুন দ্বার খোলা হতে পারে বলে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের শর্ত দিয়েছেন তিনি। এদিকে ওয়াশিংটনের সঙ্গে বৈরতা কোনো ভুল বোঝাবুঝি নয়, বরং দীর্ঘদিনে টানাপোড়েনের ফল বলে জানিয়েছে আইআরজিসি। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক যুদ্ধ এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত কেবল রাজনৈতিক নয়, বরং স্বার্থ ও দৃষ্টিভঙ্গির দ্বন্দ্ব বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা কেবল তখনই সম্ভব যদি তারা ইসরায়েলকে সমর্থন বন্ধ করে মধ্যপ্রাচ্য থেকে সামরিক ঘাঁটি সরিয়ে নেয় এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। 1979 সালে তেহরানে যুক্তরাষ্ট্র দূতাবাস দখলের বার্ষিকীতে দেয়া বক্তৃতায় তিনি এই বার্তা দেন। একই বার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা কোনো ভুল বোঝাবুঝি নয়, বরং দীর্ঘদিনের টানাপোড়েনের ফল। তাদের দাবি, দূতাবাস দখলের সময় পাওয়া নথি থেকে প্রমাণিত হয় এটি কোনো কূটনৈতিক স্থাপনা নয়, বরং সিআইএ এর গুপ্তচর বৃত্তির কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়েছিল। ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তরও বিবৃতি দিয়ে জানিয়েছে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সম্পূর্ণ প্রস্তুত। বিবৃতিতে বিশ্ব সাম্রাজ্যবাদ বিরোধী দিবসকে ইরানের জাতীয় মর্যাদা ও রাজনৈতিক স্বাধীনতার মোড় পরিবর্তনের দিন হিসেবে উল্লেখ করা হয়। এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক যুদ্ধ এখনো চলমান রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেন, 2 বছরের বেশি সময় ধরে চলা ফিলিস্তিনে গণহত্যা প্রমাণ করছে এটি কেবল হুমকি নয়, একটি আঞ্চলিক সংঘাত। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি ও নিষ্ক্রিয় জাতিসংঘের কারণে ইসরায়েল এখনো মানবাধিকার লঙ্ঘন চালিয়ে যাচ্ছে। 2 সপ্তাহের মধ্যে পানিশূন্য হতে পারে ইরানের রাজধানী তেহরান। ঐতিহাসিক খরায় শুকিয়ে যাচ্ছে শহরের প্রধান জলাধারগুলো, আর এ নিয়ে সতর্ক করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম ও পানি কর্তৃপক্ষ। এদিকে পানি সংকট বাস্তবের চেয়েও বেশি ভয়াবহ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাজধানী তেহরানের আকাশে মেঘহীন দিন, পাহাড়ে নেই তুষার। তেহরানের জীবনরেখা আমির কাবির বাদে এখন পানি মাত্র 14 মিলিয়ন ঘনমিটার, যা তার ধারণ ক্ষমতার মাত্র 8%। পানি কর্তৃপক্ষ জানিয়েছে, এ অবস্থায় শহরটিতে সর্বোচ্চ 2 সপ্তাহ পানি সরবরাহ করা সম্ভব হবে। 1 কোটিরও বেশি মানুষের শহর তেহরান ঘিরে থাকা আলবোর্স পর্বতমালার বরফকলা নদীগুলোই এতদিন শহরটিকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু এবছর প্রায় 100 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরায় বৃষ্টিপাতের পরিমাণ নেমে এসেছে প্রায় শূন্যে। 1 বছর আগেও যেখানে এই বাঁধে ছিল 86 মিলিয়ন ঘনমিটার পানি, এখন সেখানে প্রায় শূন্য স্তর। প্রতিদিন প্রায় 30 লাখ ঘনমিটার পানি খরচ করে রাজধানীর মানুষ। পানি সংকটে ইতিমধ্যে বেশ কিছু এলাকায় সরবরাহ বন্ধ আছে। আর এই গ্রীষ্মে বিদ্যুৎ বিচ্ছিন্নতার পাশাপাশি পানির ট্যাপও ছিল প্রায় শুকনো। জুলাই আগস্টে তীব্র তাপদাহে তাপমাত্রা পেরিয়ে যায় 40 ডিগ্রি সেলসিয়াস, এমনকি কিছু এলাকায় ছুঁয়েছে 50 ডিগ্রিও। এদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজেই সতর্ক করে বলেছেন, পানি সংকট এখন যা বলা হচ্ছে বাস্তবে তার চেয়ে অনেক বেশি ভয়াবহ। আর বিশেষজ্ঞরা বলছেন, খরার পাশাপাশি বছরের পর বছর অব্যবস্থাপনা, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন আর জলবায়ু পরিবর্তনের কারণে শহরটি ভয়ঙ্কর বিপর্যয়ের দোরগোড়ায় পৌঁছেছে। পৃথিবীকে 150 বার ধ্বংস করার মতো যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া, চীন, পাকিস্তান ও উত্তর কোরিয়া গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে জানিয়ে কথা বলেন তিনি। এদিকে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী নয় ইরান। So they were going to be doing a test
রোববার সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসে দেয়া সাক্ষাৎকারে কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে উপস্থাপক নোরাহ ও ডনেলের এক মন্তব্যের পাল্টা উত্তরে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়াই একমাত্র দেশ নয় যারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। এ সময় রাশিয়া, চীন ও পাকিস্তানের নামও নেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রের হাতে পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে 150 বার পৃথিবীকে উড়িয়ে দেওয়া সম্ভব। রাশিয়ার অনেক পারমাণবিক অস্ত্র আছে, সে তুলনায় চীন কিছুটা পিছিয়ে থাকলেও আগামী 5 বছরের মধ্যে বেইজিং সমপর্যায়ে পৌঁছাবে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ওপর নজরদারির অভিযোগও করেন তিনি। কয়েকদিন আগেই 30 বছরের বেশি সময় পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন ট্রাম্প। এ বিষয়ে তিনি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়। এদিকে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী নয় বলে জানিয়েছে ইরান। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানান, তেহরান কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অগ্রহণযোগ্য ও অসম্ভব শর্ত দিয়েছে উল্লেখ করেন তিনি। তেহরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করতে আলোচনা হলেও তা পরোক্ষভাবে হবে বলে জানান আরাকচি। রাশিয়ার টানা হামলার মধ্যে ইউক্রেনকে আরো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দিল যুক্তরাষ্ট্র। পারভোকোস ও জোপ্রোপিলিয়ার রুশ সামরিক চাপের মুখে জোরদার অবস্থানে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, অস্ত্র রফতানি ও যৌথ উৎপাদনের নতুন উদ্যোগ শুরু হচ্ছে ইউরোপে। যুদ্ধবিরতির আলোচনা হবে কি হবে না এমন শঙ্কার মধ্যে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। 12টি ক্ষেপণাস্ত্র ও 138টি স্ট্রাইক ও ডেকয় ড্রোন দিয়ে ইউক্রেনের সুমি ও মাইকোলাইভ অঞ্চলে আক্রমণ চালিয়েছে রুশ সেনারা। কিয়েভের দাবি, রাশিয়ার হামলার মাধ্যমে ইউক্রেনের শক্তি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করা হচ্ছে। এতে জ্বালানি সরবরাহ ও নতুন ড্রোন উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া পোক্রোভস্কে রাশিয়ার সামরিক বাহিনী প্রবেশ করলেও ইউক্রেনীয় সেনারা প্রতিরোধ বজায় রেখেছে। জেলেনস্কি বলছেন, শহরে এখনও 260 থেকে 300 রুশ সেনা অবস্থান করছে। উত্তর পূর্বের ডোব্রোপিলিয়ায় সামরিক পদক্ষেপ বাড়িয়েছে কিয়েভ। রাশিয়াও সেনাদের পুনর্বিন্যাস করছে। এরই মধ্যে জেলেনস্কি সোশ্যাল মিডিয়া জানান, ইউক্রেনে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নতুন প্যাট্রিয়ট সিস্টেম এবং তা মোতায়েনও করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, দেশের প্রতিটি শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে তাদের আরও প্রতিরক্ষা ব্যবস্থা দরকার, কারণ এই সিস্টেমগুলো রুশ ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে সবচেয়ে বেশি কার্যকর। এদিকে বার্লিন ও কোপেনহেগেনে ইউক্রেনীয় অস্ত্র রপ্তানি ও যৌথ উৎপাদনের অফিস খোলা হবে বলে ঘোষণা দিয়েছেন জেলেনস্কি। জানান, নৌ ড্রোন ও আর্টিলারি সিস্টেম রপ্তানির লক্ষ্যে এবং দেশীয় উৎপাদন ও বাজেট পূরণে সহায়তা করতেই এই উদ্যোগ নিচ্ছে কিয়েভ। তিনি আরও জানান, নৌ ড্রোনের সংখ্যা ব্যবহারের চেয়ে দ্বিগুণ উৎপাদন হচ্ছে ইউক্রেনের। ইউক্রেনে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রুশ বাহিনীর হামলায় নিহত হয়েছেন 9 জন, আহত হয়েছেন অনেকে। পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়ার তেল পাইপলাইন ও কৃষ্ণ সাগর উপকূলে হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় শনিবার রাতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালায় রাশিয়া। দিনপ্রো পেট্রোভস্ক অঞ্চলে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। পাশাপাশি ওডেসা, ঝাপরিঝিয়া ও খেরসন অঞ্চলেও রুশ ড্রোন আঘাত হানে। এতে হতাহত হন অনেকে। এদিকে মাইকোলভ শহরতলিতে ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে কয়েকজন হতাহত হয়। দক্ষিণ ও পূর্বাঞ্চলে একযোগে চালানো এই হামলায় ইউক্রেনের বহু দোকান, ঘরবাড়ি ও জ্বালানি স্থাপনা ধ্বংস হয়। ইউক্রেনের ওপর রাশিয়ার এসব হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 60,000 বাসিন্দা। কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলেই মেরামত কাজ শুরু হবে। দেশটির জাতীয় বিদ্যুৎ সংস্থা ইউক্রেনার্গো জানায়, জ্বালানি স্থাপনায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে পুরো দেশেই লোডশেডিং হচ্ছে। এদিকে রুশ হামলার জবাবে পাল্টা অভিযান চালায় ইউক্রেনও। এদিন রাশিয়ার তেল পাইপলাইন ও কৃষ্ণ সাগর উপকূলে হামলা চালায় ইউক্রেনের সেনারা। দেশটির সামরিক গোয়েন্দা বিভাগের দাবি, মস্কোর রামেন্সকি জেলায় 400 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের 3টি জ্বালানি লাইন ধ্বংস হয়েছে। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ। তবে কৃষ্ণ সাগর ও ক্রিমিয়ার আকাশে 164টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করা হয়েছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভেনেজুয়েলার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পুয়ের্তো রিকোয় নিজেদের একটি পরিত্যক্ত নৌঘাটে সংস্কার করছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে ক্যারিবীয় উপকূলে 10টি যুদ্ধ জাহাজ ও 16,000-এর বেশি সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। এতে ওয়াশিংটন কারাকাস সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বলছেন,
প্রেসিডেন্ট মাদুরোকে সরিয়ে ভেনেজুয়েলার বিপুল প্রাকৃতিক সম্পদের প্রবেশাধিকার নিশ্চিত করায় মার্কিন প্রেসিডেন্টের লক্ষ্য। এদিকে মাদুরোর নিরাপত্তায় দেশটিতে ওয়াগনার বাহিনীর সদস্যদের পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ২০ বছরেরও বেশি সময় ধরে পুয়ের্তো রিকোয় রুজভেল্ট রোডস নৌঘাঁটিতে কার্যক্রম বন্ধ ছিল যুক্তরাষ্ট্রের। হঠাৎ করে গত ১৭ সেপ্টেম্বর থেকে এই ঘাঁটিতে সংস্কার কাজ শুরু হয়েছে, আর সেন্ট ক্রোয়েক্স দ্বীপে চলছে বেসামরিক বিমানবন্দর অবকাঠামোর সম্প্রসারণ। এছাড়াও ক্যারিবীয় উপকূলে 10টি যুদ্ধজাহাজ ও 16,000-এর বেশি সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। এর আগে বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়। এতে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের আশঙ্কা করছেন অনেকে। উপকূলে মাদক অভিযানের নামে অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা, এতে বহু মানুষ নিহত হয়েছেন। ওয়াশিংটনের দাবি তারা ভেনেজুয়েলার সন্ত্রাসী সংগঠনের সদস্য ও মাদক পাচারের সঙ্গে জড়িত। নৌযানে মার্কিন বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ, যাকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের অনেক আইন প্রণেতাই ওয়াশিংটন যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে বলে শঙ্কা জানিয়েছেন। প্রশ্ন উঠছে, ভেনেজুয়েলার বিপুল প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করতেই কি ট্রাম্পের এমন পদক্ষেপ? গণমাধ্যমের তথ্য মতে ভেনেজুয়েলায় তেলের মজুত প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল, যা বিশ্বব্যাপী মোট মজুতের ১৭.৫%। প্রাকৃতিক গ্যাস মজুতের দিক থেকেও দক্ষিণ আমেরিকার এই দেশটির অবস্থান সপ্তম। সেখানে মোট ২২১ ট্রিলিয়ন ঘনফুট মজুদ আছে, যা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের সম্মিলিত মজুতের প্রায় ৮০% সমান। আধুনিক প্রযুক্তিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিশাল ভাণ্ডারও আছে ভেনেজুয়েলায়। বিশ্লেষকরা বলছেন, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরিয়ে সেখানকার খনিজ সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করতে চান ডোনাল্ড ট্রাম্প। তাই ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতেই উপকূল জুড়ে এমন পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের। এদিকে নিকোলাস মাদুরোর নিরাপত্তা জোরদারে ভেনেজুয়েলায় ভাড়াটে ওয়াগনার বাহিনীর সদস্যদের পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছর মস্কোয় কৌশলগত অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি সই করেন দুই প্রেসিডেন্ট। ২০১৯ সালে নির্বাচনের সময়ও মাদুরোকে সহযোগিতায় ওয়াগনার বাহিনীকে পাঠানো হয়েছিল। শান্তি চুক্তির পরও জীবন সহজ হয়নি গাজার বাসিন্দাদের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী চালাচ্ছে একের পর এক হামলা। একদিনে নিহত হয়েছেন অন্তত ৩ জন। এ নিয়ে যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৬ জনে। পশ্চিম তীরেও চলছে সামরিক অভিযান, আটক করা হচ্ছে শিশুদেরকেও। জাতিসংঘের এক সমীক্ষা বলছে, গাজার অর্ধেক পরিবারের খাবারের ব্যবস্থা শান্তি চুক্তির পরও আগের মতো রয়েছে, কিংবা হয়েছে আরো খারাপ। উত্তর গাজার কিছু এলাকা এখনো সাহায্য থেকে বিচ্ছিন্ন। এর মধ্যেও চলছে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা। এতে দক্ষিণ গাজায় কয়েকজন নিহত হয়েছেন। গাজা সিটিতেও ইসরায়েলি সেনাদের গুলিতে শিশুরা আহত হয়েছে। ইসরায়েলি সেনারা দখলকৃত পূর্ব জেরুজালেমের সুফাত শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে। সেনারা বাসার আশপাশে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একই সময় গাজা সিটিতে বিমান হামলাও চালিয়েছে তারা। এদিকে গাজার শান্তি চুক্তি এনে সহযোগিতার জন্য কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দোহা সফরে দুই নেতা বৈঠকে গাজার পরিস্থিতি এবং দ্বিরাষ্ট্র সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ফিলিস্তিনি বন্দীর ওপর নির্যাতনের ভিডিও প্রকাশ করার দায়ে গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলি সাবেক সামরিক প্রসিকিউটর ইফাত তোমার ইয়েরুশালমিকে। এর মধ্যেই ধরপাকড় চলছে পশ্চিম তীরেও। অনেককেই কোনো ধরনের অভিযোগ ছাড়া আটক করে রাখা হয়েছে। বিশেষ করে সামরিক অভিযান চালিয়ে বন্দী করা হচ্ছে শিশুদের। তীব্র মানবিক সংকটে সুদান। দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর ক্ষমতার দ্বন্দ্বে বলি হচ্ছে সাধারণ মানুষ। বিভিন্ন জায়গায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আরএসএফ। স্থানীয় সময় সোমবারও সুদানের উত্তর করদোফানে গোষ্ঠীটির ড্রোন হামলায় প্রাণ হারান 40 বেসামরিক নাগরিক। এদিকে আরএসএফকে অস্ত্র অর্থ সহায়তার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। আরএসএফ এর বর্বর হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। হত্যাযজ্ঞ, ধর্ষণ আর নির্বিচার হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে উত্তর আফ্রিকার দেশ সুদান। স্থানীয় সময় সোমবারও সুদানের উত্তর করদোফানে র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর ড্রোন হামলায় প্রাণ হারায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক।
সুদানের উত্তর দারফুরের রাজধানী আল ফাশের শহর দখলের মধ্য দিয়ে সেনাবাহিনীর সর্বশেষ ঘাঁটি নিয়ন্ত্রণে নেয় আরএসএফ। এর মধ্য দিয়ে দেশটির প্রায় 1/4 ওপর নিয়ন্ত্রণ নিয়েছে গোষ্ঠীটি। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্য মতে শহর দখলে নিতে বহু বেসামরিক নাগরিককে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে। বাদ যায়নি ত্রাণকর্মীরাও। অক্টোবরের শেষ দিক থেকে উত্তর ও দক্ষিণ কর্দোফান অঞ্চল থেকে অন্তত 38,000-এর বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। হত্যার পাশাপাশি নারীদের ওপরও চালানো হচ্ছে পাশবিক নির্যাতন। যদিও এসব অভিযোগ অস্বীকার করে সুদানের আধাসামরিক বাহিনী বলছে তাদের বিরুদ্ধে অতিরঞ্জিতভাবে তথ্য ছড়াচ্ছে গণমাধ্যম। এদিকে আরএসএফকে অস্ত্র ও অর্থ সহায়তার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। বলা হচ্ছে আমিরাতের মদদেই আধাসামরিক বাহিনীটি দারফুর শহরকে নরকে পরিণত করেছে। এ বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতেও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেশটির বিরুদ্ধে বয়কটের ডাক দেওয়া হয়েছে। সুদানের দারফুর অঞ্চলে আরএসএফের বর্বর হামলা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এক বিবৃতিতে দেশটিতে চলমান সংঘাতে নিহত ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে আইসিসির প্রসিকিউটর অফিস। সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর দ্বন্দ্বে দুর্ভিক্ষ কবলিত সুদানে খাদ্য সংকটও তীব্র আকার ধারণ করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্যমতে দেশটিতে প্রায় 2.5 কোটি মানুষ মারাত্মক খাদ্য সংকটে রয়েছে।